হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসপি স্যার। আগের দিন আমরা তোমাদের ক্লাসে শুরু করেছিলাম পৃথিবীর প্রাচীন ধারণা থেকে বর্তমান ধারণা, পৃথিবীর আকৃতি সংক্রান্ত। সেখানে আমরা দুটো ক্লাস করেছিলাম, দুটো বিষয় পড়েছিলাম। দুটো কি বিষয় পড়েছিলাম? যে পৃথিবীর সমতলীয় ধারণা এবং গোলীয় ধারণা। আজকে আমরা পড়ব পৃথিবীর অভিগত গোলক সংক্রান্ত ধারণা এবং তার প্রমাণ, সেই সঙ্গে বর্তমান ধারণা অর্থাৎ পৃথিবীর জিওড সংক্রান্ত যে মতবাদ রয়েছে সেগুলো পড়ব। চলো আমরা আজকে নতুন ক্লাস আমাদের স্টার্ট করি। দেখো, পৃথিবীকে আমরা কি বলেছি? অভিগত গোলক। আচ্ছা, অভিগত গোলক কাকে বলে? আমরা প্রত্যেকে জানি, কোন গোলকের দুই প্রান্ত চাপা ও মধ্যভাগ যদি স্ফীত হয় তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো অভিগত গোলক। পৃথিবীকে কেন অভিগত গোলক বলবো? কারণ পৃথিবীর মধ্যভাগ স্ফীত এবং উত্তর এবং দক্ষিণ, উত্তর এবং দক্ষিণ এই দুই দিক কি হবে? দুই দিক হবে চাপা। দুই দিক কি হবে? দুই দিক হবে চাপা এবং মধ্যভাগ হবে কি? স্ফীত। দেখো মধ্যস্থিত, এই কারণে আমরা কি বলবো? যে পৃথিবী অভিগত গোলক। পৃথিবী যে অভিগত গোলক, এর সাপেক্ষে বেশ কিছু যুক্তি রয়েছে। সেগুলি কি কি রয়েছে? বিষুবীয় এবং মেরু ব্যাসের পার্থক্য। দ্বিতীয় নম্বর কি রয়েছে? কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বলের মিলিত প্রভাব। 3 নম্বর কি? জ্যোতির্বিজ্ঞানী জ্যারিসের পর্যবেক্ষণ। আর 4র্থ নম্বর ওজন সংক্রান্ত প্রমাণ। আমরা এগুলো একটা একটা করে আলোচনা করছি। প্রথমেই আসছি বিষুবীয় এবং মেরু ব্যাসের পার্থক্য। দেখো, আমি স্ক্রিনে কি দিয়েছি? পৃথিবীর বিষুবীয় ব্যাস মেরু ব্যাসের চেয়ে কিছুটা বেশি। বিষুবীয় ব্যাসের মান কত? 12,756 কিলোমিটার। মেরু ব্যাস কত সেখানে? 12,714 কিলোমিটার। এখানে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। চলো এটা হাতে কলমে দেখি। তাহলে সকলে প্রথম আমরা কি করব? আগে লিখে নিই নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য, তাই তো? নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য। মেরু ব্যাসের পার্থক্য। আচ্ছা, এবার লিখব কি? নিরক্ষীয় ব্যাসের তাহলে মান কত সেটা আগে লিখে নিই। চলো, নিরক্ষীয় ব্যাস নিরক্ষীয় ব্যাসের মান কত আমরা জানি? 12,757। 12,757। মেরু ব্যাসের পার্থক্য, তাহলে মেরু ব্যাস কত আগে সেটা জানতে হবে। মেরু ব্যাস, মেরু ব্যাস কত? না, মেরু ব্যাস হচ্ছে আমাদের 12,714 কিলোমিটার। তাহলে কত কিলোমিটারের হেরফের রয়েছে? 43 কিলোমিটারের হেরফের রয়েছে। আমরা এখান থেকে বলতে পারি যে পৃথিবী তাহলে কি সম্পূর্ণ গোল নয়? কারণ সম্পূর্ণ যদি গোল হতো তাহলে পৃথিবীর কি হতো? ব্যাস কি হতো? সর্বত্র সমান হতো। কিন্তু এক্ষেত্রে নিরক্ষীয় ব্যাস তুলনামূলকভাবে মেরু ব্যাসের থেকে বেশি, তাই পৃথিবী অভিগত গোলক। নেক্সট, পৃথিবীর অভিগত গোলক সম্পর্কিত যে ধারণাগুলো রয়েছে বা যে যুক্তি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল। আসলে এই কেন্দ্রমুখী বলটা কি? কেন্দ্রমুখী বল হচ্ছে গতিবিদ্যার নিয়ম অনুসারে কোনো নমনীয় গোলাকার বস্তু যদি তার অক্ষের চারিদিকে ঘুরতে থাকে সেক্ষেত্রে ওই বস্তুর ওপরের অংশ এবং নিচের অংশ কেন্দ্রমুখী বলের কারণে কি হয়? সংকুচিত হয়। আর মাঝখানের অংশ কি হয়?
কেন্দ্র বহির্মুখী বলের কারণে প্রসারিত বা স্ফীত হয়। পৃথিবীর সঙ্গে এর কি সম্পর্ক? পৃথিবীর সঙ্গে এর সম্পর্ক পৃথিবীর আবর্তন গতি সংক্রান্ত। চলো ওটা আমরা এখন জেনে নিই। সৃষ্টির সময় থেকে কি ছিল? সৃষ্টির সময় থেকে পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। তখন থেকেই কি পৃথিবী নিজের অক্ষকে কেন্দ্র করে কি করছে? ঘুরে চলেছে। সেই কারণে আবর্তন গতির জন্য পৃথিবী গোলাকার বা অভিগত গোলাকার রূপ ধারণ করেছে। অর্থাৎ কি পৃথিবীর মধ্যভাগ কি হয়েছে? স্ফীত হয়েছে। আর সেই জায়গাতে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু কি করেছে? চাপা বা সংকুচিত হয়েছে। তাই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রমাণ, পৃথিবী যে অভিগত গোল তার সাপেক্ষে। ওজন সংক্রান্ত প্রমাণ দেখো। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাস কম, এর কারণে কি কেন্দ্র থেকে দূরত্ব কম, মাধ্যাকর্ষণ বল বেশি। দ্বিতীয় দেখো, বিষুব রেখায় পৃথিবীর ব্যাস বেশি, কেন্দ্র থেকে দূরত্ব বেশি, মাধ্যাকর্ষণ বল কম। হাতে কলমে এটা করে দেখি চলো। ওজনের পার্থক্যের ক্ষেত্রে কি বলেছি আমি? যে স্থান পৃথিবীর কেন্দ্রের যত কাছে অবস্থিত হবে মাধ্যাকর্ষণ বল সেই স্থানে অবস্থিত বস্তুর উপর তত বেশি হবে। ফলে কি হবে? ফলে বস্তুর ওজনও বাড়বে। তাই দেখা গেছে কি বলতো, কোন বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে বেশি হয়। কারণ নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে কি দূরত্বটা হচ্ছে বেশি, 12,757 কিলোমিটার নিরক্ষীয় অঞ্চলের ব্যাস আমরা জানি। আর মেরু অঞ্চলের ব্যাস কত জানি? 12,714। তাহলে তুমি দেখো কেন্দ্র থেকে তাহলে দূরত্বের হিসেবে কে বেশি হবে? নিরক্ষীয় অঞ্চল। দূরত্ব বেশি হলে কি হবে বলেছি? দূরত্ব বেশি হলে মাধ্যাকর্ষণ শক্তির টান কম হবে। আর অপরদিকে কি বলেছি? দূরত্ব কম হলে মাধ্যাকর্ষণ শক্তির টান বেশি হবে। তাহলে এক্ষেত্রে যদি সমান হতো, পৃথিবী যদি সমগোল হতো, তাহলে তার কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির টান সব দিকে সমান হতো। কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না। এক্ষেত্রে কি হচ্ছে? নিরক্ষীয় অঞ্চলের মান কম হচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তির টান কম হচ্ছে। আর ওদিকে কি হচ্ছে? ওদিকে তোমার মেরু অঞ্চলের হচ্ছে মাধ্যাকর্ষণ বেশি হচ্ছে। এর জন্য আমরা বলতে পারি যে পৃথিবী কি সম্পূর্ণ গোল নয়, পৃথিবী হচ্ছে অভিগত গোল। অভিগত গোলকের সাপেক্ষে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রমাণ, তোমরা অবশ্যই এটা মনে রাখবে। দেখো, প্রাচীন ধারণা থেকে বর্তমান ধারণাতে পৃথিবীর আকৃতি সংক্রান্ত যে সমস্ত মতবাদগুলো এসেছে বা যে সমস্ত আমরা প্রমাণ পেয়েছি, তার মধ্যে সব থেকে গ্রহণযোগ্য এবং বর্তমান যে ধারণা রয়েছে আমাদের, সেটা হচ্ছে কি জিওডের ধারণা। বিজ্ঞানীদের মতে পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্বে পৃথিবী কি ছিল? একটি জ্বলন্ত গোলক বা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। তার দীর্ঘদিন ধরে সৃষ্টির শুরু থেকে বর্তমান পর্যন্ত কি করছে? নিজের অক্ষের চারিদিকে ঘুরে চলেছে। এর কারণে কি হয়েছে? এর কারণে কেন্দ্রমুখী বলের কারণে কি হয়েছে? পৃথিবীর উত্তর দক্ষিণ চাপা এবং কেন্দ্র বহির্মুখী বলের কারণে নিরক্ষীয় অঞ্চল বরাবর স্ফীত হয়েছে। কিন্তু বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। পৃথিবীর উত্তরের তুলনায় দক্ষিণের একটু বেশি চাপা এবং নিরক্ষীয় অঞ্চলের নিম্নভাগ বরাবর কি হয়েছে? স্ফীত হয়েছে। সেই সঙ্গে এটাও লক্ষ্য করা গিয়েছে যে দক্ষিণ মেরু 20 মিটারের অধিক নিচু আর উত্তর মেরু সেখানে 20 মিটারের অধিক উঁচু। আর আবার কি লক্ষ্য করা গিয়েছে? দক্ষিণ গোলার্ধের মধ্যে অক্ষাংশীয় অঞ্চলে 8 মিটার উঁচু আর উত্তর গোলার্ধের মধ্যে অক্ষাংশীয় অঞ্চলে 8 মিটার নিচু হয়েছে। পৃথিবীর এই অনিয়মিত তরঙ্গায়িত গোলাকৃতি পৃষ্ঠের সঙ্গে পৃথিবীতে উপস্থিত কোন বস্তুর আকারের মিল নেই। তাই বলা হয় কি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা জিওড। তোমরা মনে রাখবে যে গ্রিক শব্দ জিওডিস থেকে জিওড শব্দটি উৎপত্তি হয়েছে। জিও মানে কি? আর্থ, আর
ওডিজ এর অর্থ কি? লাইক বা সদৃশ। অর্থাৎ জিওড সম্পর্কে প্রথম ধারণা আমরা বলতে পারি কি, যে পৃথিবীর সদৃশ। আচ্ছা, এই জিওড সম্পর্কে প্রথম ধারণা কে দিয়েছিলেন? জার্মান বিজ্ঞানী কার্ল ফ্রেডরিক গাউস। অবশ্যই মনে রাখবে কিন্তু। আর এই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জোহান বেন্ডিক্ট। দেখো, খুব সহজভাবে যদি আমরা জিওড বর্ণনা করি না, তাহলে এটা বলতে পারবো যে পৃথিবীর অভিকর্ষ বল ও আবর্তন গতির প্রভাবে সমুদ্রের যে গড় পৃষ্ঠতল হয়, সেই অনুসারে পৃথিবীর যে কল্পিত আকৃতি পাওয়া যায়, সেটাই হলো কি আমাদের জিওড। আজকে যে পোর্শন গুলো আমরা পড়লাম, সেখান থেকে যে এমসিকিউ গুলো তোমাদের আসবে, সেগুলো আজকে একটু আলোচনা করে নেব। দেখো, ফার্স্ট প্রশ্ন কি দিয়েছি? মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কারণটা কি, বা কেন বস্তুর ওজন বেশি হয়? অপশন কি রয়েছে? কেন্দ্রবিমুখ বল বেশি, মাধ্যাকর্ষণ বল বেশি, পৃথিবীর ব্যাস বেশি, না ঘূর্ণন নেই? অ্যান্সার কি হবে? মাধ্যাকর্ষণ বল বেশি। এই কারণে বস্তুর ওজন বেশি হয় মেরু অঞ্চলে। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে? বিষুবীয় অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে ওজন কম হওয়ার কারণ কি? কেন্দ্র থেকে দূরত্ব কম, মাধ্যাকর্ষণ বেশি, কেন্দ্রবিমুখ বল বেশি, পৃথিবী স্থির। আনসার কি হবে এখানে? কেন্দ্র বিমুখ বল বেশি। 3 নম্বর প্রশ্ন কি? পৃথিবীর ঘূর্ণনের ফলে যে বল সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? মাধ্যাকর্ষণ বল, কেন্দ্র বিমুখ বল, চৌম্বকীয় বল, না ঘর্ষণ বল? আনসার কি হবে? কেন্দ্র বিমুখ বল। ওজনের তারতম্যের প্রমাণ করে পৃথিবী সমতল, নিখুঁত গোল, অভিগত গোল, না ত্রিভুজ আকৃতির? আনসার কি হবে? অভিগত গোলক। পৃথিবীর ঘূর্ণন ও অভিগত গোলকের ধারণা ব্যাখ্যা করেন কে? গ্যালিলিও গ্যালিলি, আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, নিকোলাস? আনসার কি হবে? আইজাক নিউটন। তাই এটা মনে রাখবে কিন্তু, পৃথিবীর ঘূর্ণন এবং অভিগত গোলকের ধারণা ব্যাখ্যা করেন আইজাক নিউটন। জিওয়েড শব্দের অর্থ কি? গোলাকার পৃথিবী, ডিম্বাকার পৃথিবী, পৃথিবীর প্রকৃত আকৃতি, নাকি সমতল পৃথিবী? আনসার কি হবে? পৃথিবীর প্রকৃত আকৃতি, জিওয়েড। জিওয়েড ধারণা অনুযায়ী পৃথিবীর আকৃতি কেমন? সম্পূর্ণ গোল, পুরো সমতল, অনিয়মিত কিন্তু গোলকের নিকটবর্তী, না চৌম্বকীয় বা চৌকো? আনসার কি হবে? অনিয়মিত কিন্তু গোলকের নিকটবর্তী। নেক্সট কি রয়েছে? সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা অনুসারে পৃথিবীর যে আকৃতি ধারণা করা হয় তাকে কি বলে? গোলক, অভিগত গোলক, জিওয়েড, উপবৃত্ত? কি হবে আনসার? জিওয়েড। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কি রয়েছে? জিওয়েডের আকৃতি নির্ধারণে সাহায্য করে শুধুমাত্র মানচিত্র, মাধ্যাকর্ষণ পরিমাপ, বায়ুর চাপ, না তাপমাত্রা? আনসার কি হবে? মাধ্যাকর্ষণের পরিমাপ। জিওডের ধারণা অনুযায়ী পৃথিবী সর্বত্র সমান, মেরুতে উঁচু, অনিয়মিত মাধ্যাকর্ষণ প্রভাবে সামান্য উঁচু নিচু, পুরোপুরি মসৃণ? আনসার কি হবে? অনিয়মিত মাধ্যাকর্ষণের প্রভাবে সামান্য উঁচু নিচু। ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও। ধন্যবাদ।